আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। কোভিড-19 এই সময়কার অবস্থায় আমরা জানি আমাদের বিদ্যালয়, স্কুল, কলেজ সব কিছু বন্ধ আছে সারা দেশে। কিন্তু তোমাদের পড়ালেখার যাতে ক্ষতি না হয় সেই কারণে সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস কার্যক্রম অব্যাহত আছে। সেখানে ক্লাস কার্যক্রম চলছে, তোমরা সেই ক্লাসগুলো নিয়মিত দেখবে। সেখানকার ক্লাসে যে বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই সেই বাড়ির কাজগুলো করবে। পাশাপাশি তোমরা মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের লাইভ পেজে সেখানে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক মণ্ডলীরা ক্লাস দিচ্ছেন প্রতিদিন। তোমরা সেই ক্লাসগুলো দেখবে। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস, ব্যাকরণ সমাস আমরা সেটা পড়ব। তো প্রথমে চলো আমরা আজকে পাঠ শিরোনামটি খাতায় লিখে নিই। আজকে আমরা পড়ব সমাস। তো সমাস টপিকসটা একটু বড়, এই কারণে আমরা অনেকে কি করি, সমাজটাকে স্কেপ করি, মানে সমাজটাকে আমরা পড়তে চাই না। কিন্তু আসলে কিন্তু তেমন কিছুই না, সমাজ কিন্তু খুবই সহজ, অর্থাৎ সমাজটা পড়তে অনেক মজা। তো আজকের এই ক্লাসে যেহেতু এটা একটা বড় টপিকস, এটা কয়েকটা পর্ব হবে। এই প্রথম পর্বে আজকে আমি সমাসের সংক্ষিপ্ত পরিচয় দেব, ঠিক আছে? তাহলে সবাই পাঠ শিরোনাম সমাস এটা তোমরা খাতায় তুলে নাও। এবার আসো সমাস কি সেটা তো সম্পর্কে তোমাদেরকে জানাই। মনে করো আমি একটা মাছির কথা বললাম, ঠিক আছে? মাছি আমরা তো অনেকেই চিনি। তো কিছু কিছু মাছি আছে যে মাছিগুলোকে আমরা দেখি বিভিন্ন দুর্গন্ধযুক্ত বা খারাপ জায়গায় গিয়ে বসে আমাদের চারপাশে আমরা দেখি। আবার কিছু কিছু মাছি আছে যারা ভালো জায়গাতে গিয়ে বসে, ফুলে ফুলে বসে। তোমরা বুঝতে পারছো আমি কোন মাছির কথা বলছি? হ্যাঁ, আমি মৌমাছির কথা বলছি। তাহলে মৌ মানে কি? মৌ শব্দের অর্থ মধু। তাহলে দেখো এই যে মৌ, মৌ সংগ্রহ করে যে মাছি তাকে কি বলা হয়? মৌমাছি। তাহলে সমাস আমরা যখন বলবো, আমরা যখন একটা মৌমাছি দেখবো তখন আমরা কিন্তু কেউ কাউকে বলি না যে দেখো একটা মৌ সংগ্রহ করে যে মাছি সেটি যাচ্ছে। আমরা কি বলবো? যে দেখো দেখো একটি মৌমাছি যাচ্ছে, তাই না? তাহলে এই যে মৌমাছি, এক কথায় একটা পথ আমরা যে বুঝি, এই মৌমাছিটাই হচ্ছে কি সমাস। এই মৌমাছি শব্দটি হচ্ছে কি সমাস। আর এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এটা তো একটা বাক্য, তাই না? মৌ সংগ্রহ, এখানে দেখো আমরা জানি যে একটা বাক্য হতে হলে কতগুলো পদ থাকতে হবে। এখানে 5টি পদ আছে, এই 5টি পদ মিলে একটা অর্থ প্রকাশ করে, সেটাকে সংক্ষেপে আমরা কি বলি? মৌমাছি। তাহলে মৌমাছি সেটা যদি সমাস হয় তাহলে এই বাক্যটা কি? প্রশ্ন আসে না? হ্যাঁ, এই বাক্যটির একটি নাম আছে। এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই বাক্যটির নাম কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে কি? বিগ্রহ বাক্য। আবার যেহেতু এই বাক্যের উপর নির্ভর করে আমরা কি নির্ণয় করি? সমাস নির্ণয় করি, অর্থাৎ সমাস বের করি। কোনটার উপর ভিত্তি করে? এই বাক্যটার উপর ভিত্তি করে। এই কারণে এটাকে সমাস বাক্য বলা হয়। তাহলে এটার নাম হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। আর এই যে বাক্যটা থেকে যে আমরা একটা বাক্য, একটা পদ বের করি, সেটাই হচ্ছে কি সমাস, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, তাই না? এই যে মৌ একটা পদ, সংগ্রহ একটা পদ, করে একটা পদ, যে একটা পদ, মাছি একটা পদ। এই সমস্ত পদগুলোকে আমরা এক পদে পরিণত করি, একটা পদ আনি মৌমাছি। তাহলে মৌমাছি এটাকে শুধু সমাসই বলে না, এটার আরেকটা নাম আছে। এটা আরেকটা নাম কি? এটা হচ্ছে সমস্ত পদ। কারণ কেন? কারণ এই সব পদ থেকে আমরা এই পদটাকে পেয়েছি, তাই এই সমাসটা, এটার অপর আরেকটা নাম হচ্ছে কি? সমস্ত পদ। এখন আসো সমাসের কাজ কি, সমাস কি আমরা বুঝলাম। এবার আসো
সমাসের কাজ। সমাস সাধারণত 3টা কাজ করে। কি কি কাজ করে দেখো। প্রথমেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অনেকগুলো পদ ছিল, 5টা পদকে সমাস কি করে, একটা পদে পরিণত করে। অর্থাৎ ওর প্রথম কাজই হচ্ছে কি, এক পদীকরণ। অনেকগুলো পদকে কি করে, একটা পদে পরিণত করে। পরবর্তীতে সমাসের যে কাজটা, এটা যেমন এই বাক্যটা অনেক বড় ছিল, আমরা যে বলেছি, আমরা এটা বলবো না যে ওই যে দেখো মৌ সংগ্রহ করে যে মাছি সেটা যাচ্ছে, আমরা সংক্ষেপে বলি মৌমাছি। তাহলে এটা আরেকটা কাজ কি, সেটা হচ্ছে সংক্ষেপকরণ। আরেকটা কাজ হচ্ছে কি, সংক্ষেপকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাসের যে কাজটা, প্রথমটা হচ্ছে একপদীকরণ, সংক্ষেপকরণ, আর দুইটা হচ্ছে সমাস আরেকটা কাজ করে। আরেকটা হচ্ছে এই যে অনেকগুলো পদ দেখতে পাচ্ছ, ঠিক আছে, কতগুলো কি দেখতে পাচ্ছ, পদ। এই 5টা পদের মিলনে কিন্তু একটা পদ করা হয়েছে। তাহলে সমাস পদের মিলনও ঘটায়। সমাস কি করে, পদের মিলন ঘটায়। এটা হচ্ছে সমাসের কাজ। পরবর্তীতে এই যে মৌমাছি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক পদে পরিণত হয়েছে, কিন্তু অর্থগত দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এটাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, মৌ একটা শব্দ, মাছি একটা শব্দ, এটার অর্থ আছে, অর্থের দিক দিয়ে বিবেচনা করি। মৌ দ্বারা আমরা মধু বুঝি, মাছি দ্বারা একটা প্রাণীকে বুঝি, একটা পতঙ্গকে বুঝি। তাহলে এই যে এখানে সমাসটাকে আবার আমরা দেখছি 2টা অর্থের দিক দিয়ে 2 ভাগে ভাগ করা আছে। এই 2 ভাগের আবার নাম আছে। প্রথম যে পদটা, সেটাকে বলা হয় পূর্বপদ, আর পরের যে পদটা মাছি, এটাকে বলা হয় পরপদ, অথবা এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উত্তরপদ। আমি আবার বলছি, দেখো, প্রথম যে পদটা মৌ, অর্থের দিক দিয়ে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌ, একটা হচ্ছে মাছি। তো প্রথম যে পদটা তোমরা পাবে সমাসে, সেটাকে বলা হয় পূর্বপদ, এবং পরের যে পদটি তোমরা পাবে সমাসে, সেটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আর এই পরপদ এবং উত্তরপদ, এই দুইটাকে একত্রে বলা হয় সমস্যমান পদ। এই দুইটাকে একত্রে বলা হয় কি, সমস্যমান পদ। তাহলে চলো আমরা আবার একটু রিভিউতে যাই। সমাস হচ্ছে কোনটা, যে অনেকগুলো পদকে এক পদে পরিণত করা, সমাসের কাজ। সংক্ষিপ্ত করে এবং পদের মিলন ঘটায়। সমাসের প্রথম যে বাক্য, বড় যে বাক্যটা থাকে, সেটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর এখান থেকে যে এটা আমরা পাই এক পদে পরিণত করা, সেটাকে বলা হয় সমাস। যেহেতু এটা অনেকগুলো পদ থেকে সৃষ্টি হয়, তাই এটাকে সমস্ত পদও বলা হয়। অর্থের দিক দিয়ে এই সমস্ত পদটাকে যদি আমরা ভাগ করি, 2টা পাবো, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। পরপদের আবার অপর নাম হচ্ছে উত্তরপদ। আর এই পূর্বপদ এবং পরপদ উভয়কে বলা হয় সমস্যমান পদ। তাহলে সমাসের এখানে 3টা নাম হচ্ছে সমাস, সমস্ত পদ, সমস্যমান পদ। আর এখানেও 3টা, এবং এর কাজ হচ্ছে 3টা, সবগুলোতেই 3 3 3, সেটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এবার আসো আমরা সমাসের প্রকার ভেবে যাব। সমাস হচ্ছে 6 প্রকার। সমাস কয় প্রকার? 6 প্রকার। কি কি দেখো, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। এগুলোর আবার প্রকারভেদ আছে, কিন্তু এই ভিডিওটিতে আমরা তোমাদের সেগুলো দিব না। আমি পরবর্তী যে ভিডিও তৈরি করব, সেগুলোতে দ্বন্দ্বের প্রকারভেদ, দ্বিগুর প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে শুধু এই মূল যে সমাস 6 প্রকার, এছাড়া 2টি অপ্রধান সমাস আছে। 2টি অপ্রধান সমাস আছে, সেটা হচ্ছে নিত্য সমাস, আরেকটা হচ্ছে প্রাদি সমাস। নিত্য সমাস এবং আরেকটা হচ্ছে কি প্রাদি সমাস। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না।
আমরা অর্থ অনুসারে সমাসের সংজ্ঞা মুখস্থ না করে কিভাবে বলতে পারবো সেটা আমরা শিখব। চলো অর্থানুসারে সমাস। প্রথমে আমরা জানি যে একটা সমাস যখন আমরা দেখি, একটা সমাসে আমরা ওইখানে মৌমাছি দেখেছিলাম একটা শব্দ, তো সেই শব্দে পূর্বপদ থাকে এবং পরপদ থাকবে। এই যে পূর্বপদ এবং পরপদ এটার প্রাধান্যর ভিত্তিতেই আমরা সমাস নির্ণয় করতে পারবো, অর্থাৎ এটা কোন সমাস, কারণ প্রত্যেকটা সমাসের এক একটা বৈশিষ্ট্য আছে। প্রথমে আসো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, যেমন বাবা মা, দেশে বিদেশে। যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থে প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখো এই শব্দটা বললাম বাবা মা, এখানে তুমি কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছ? বাবার অর্থ প্রাধান্য পাচ্ছ, মা নাকি মায়ের অর্থ প্রাধান্য পাচ্ছ, নাকি দুইটারটাই পাচ্ছ? উভয়টাই পাচ্ছ না, যে বাবা এবং মা দুইজনই, দেশ এবং বিদেশ দুইটাই পাচ্ছ। দেশ বিদেশ, এখানে দেশ বিদেশ লেখো, দেশে বিদেশ হলে আবার অলুক হয়ে যাবে, ওটা আমরা পরবর্তীতে যখন দ্বন্দ্ব সমাস পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব তখন আমরা যাব। তাহলে এই যে বাবা মা উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এরপরে তিনটা সমাস আমরা একসাথে শিখব। সেই তিনটা সমাস হচ্ছে দ্বিতক। দ্বিতক এ পরপদ প্রধান। এখন প্রশ্ন আসতে পারে দ্বিতক মানে কি? এই যে দ্বিতকের দ্বি দেখছো, এটা দ্বারা বোঝায় দ্বিগু, ত দ্বারা বোঝায় তৎপুরুষ, আর ক দ্বারা বোঝায় কর্মধারা। অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারা এই তিনটা সমাসেই পূর্বপদের কোনো মূল্য নেই, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, পরপদের অর্থ যদি তিনটাই প্রাধান্য পায় আমরা কিভাবে বুঝবো যে কোনটা দ্বিগু, কোনটা তৎপুরুষ, কোনটা কর্মধারা? এটা বোঝার একটা সহজ উপায় আছে। দ্বিগু সমাসে যদি পরপদের অর্থ প্রাধান্য পায় সেখানে সংখ্যা থাকে, ঠিক আছে? তৎপুরুষে বিভক্তি লোপ পাবে, এটা না, যদি এটা না মনে থাকে দরকার নেই। কর্মধারায় তুলনা করা হবে, কর্মধারা যে পরপদের অর্থ প্রাধান্য পাবে সেটাতে তুলনা করা হবে। আর সংখ্যা যদি থাকে দ্বিগু, আর যদি এমনি দেখো বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে তাহলে সেটা তৎপুরুষ। আমরা উদাহরণ দিই, চলো। আমরা লিখলাম সপ্তর্ষি, ঠিক আছে, বিলাপ ফেরত। সপ্তর্ষি লিখলাম, বিলাপ ফেরত লিখলাম, আরেকটা লিখলাম কাজল কাল। তাহলে এখানে দেখো প্রথম যেই শব্দটা আছে সপ্তর্ষি, এটাকে যদি আমরা ভাঙি দুইটা পদ করি, একটা হচ্ছে সপ্ত আর একটা হচ্ছে ঋষি। সপ্ত মানে কি সাত, আর ঋষি, তো সপ্তর্ষি দ্বারা কি আমরা সাত ঋষিকে বুঝি নাকি আলটিমেটলি ঋষিকে বুঝি? হ্যাঁ, আমরা সপ্তর্ষি দ্বারা কোনো ঋষিকে বুঝি। তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং এখানে কি আছে, সংখ্যা আছে একটা সাত, তাহলে এটা কোন সমাস? দ্বিগু সমাস, কারণ সংখ্যা আছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। পরবর্তী দেখো বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত ইকুয়াল টু কি বিলাত ফেরত। এখানে যে থেকে বিভক্তিটা, এই বিভক্তিটা লোপ পেয়েছে, বা এটা কারোর সাথে তুলনা করেনি, বা এখানে কোনো সংখ্যা নেই। তুমি এইভাবে বুঝতে পারো যেটাতে কোনো সংখ্যাও নাই, কোনো কিছুর সাথে তুলনাও করেনি, তাহলে এটা তৎপুরুষ। তারপর দেখো কাজল কালো। আমরা জানি যে কাজল কালো, কাজল হচ্ছে আলটিমেটলি একটা বস্তু। তো আমরা যখন কোনো কিছুর সাথে তুলনা করি যে জিনিসটা কাজলের মতো কালো, অ্যাকচুয়ালি কিন্তু আমরা কাজল বস্তুটাকে বোঝাই না, আমরা কালো রংটাকে বুঝাই, যে ওই জিনিসটা কাজলের মতো কালো রঙের, তাই না? তাহলে এখানে যে কাজল কালো বলা হয়েছে, কোনো কিছুর সাথে কি করা হচ্ছে, তুলনা করা হয়েছে, এবং কালো পরপদের অর্থটি কি পেয়েছে, প্রাধান্য পেয়েছে। তাহলে যদি পরপদের অর্থ প্রাধান্য পায় এবং কোনো কিছু তুলনা করা হয় তাহলে সেটা হচ্ছে তোমার কর্মধারায় সমাস। তাহলে আমাদের চারটা সমাস শেষ হয়ে গেল।
এরপর আমরা যাব বহুব্রীহি। বহুব্রীহিতে নতুন অর্থ প্রকাশ পায়। বহুব্রীহিতে নতুন অর্থ প্রকাশ পায়। অর্থাৎ বহুব্রীহি সমাস হচ্ছে কি দ্বন্দ্ব সমাসের উল্টো, বিপরীত সমাস। দ্বন্দ্ব সমাস যেমন পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য দিবে, কিন্তু বহুব্রীহি সমাস কি করবে, সে পূর্বপদও দিবে না পরপদও দিবে না, সে দুইটাই না দিয়ে নতুন একটা অর্থ প্রকাশ করবে, তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন দেখো আমরা লিখলাম বিনা পানি। বিনা পানি, তো আমরা জানি, দেখো আমরা জানি বিনা, বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, আর পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তো বিনা পানি দ্বারা কি তুমি কোনো বাদ্যযন্ত্র বা হাতকে বুঝো না? পূর্বপদ বাদ্যযন্ত্রকেও বুঝে না, পরপদ হাতকেও বোঝা না। বিনা পানি হচ্ছে মূলত সরস্বতী দেবীর নাম। বিনা পানি হচ্ছে কি সরস্বতী দেবীর নাম। বিনা পানিটাই হচ্ছে দেবী সরস্বতীর নাম। তাহলে বিনা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে না, পানি হাতও বোঝাচ্ছে না, নতুন কিছু বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এরপরে দেখা যায় যে আর একটা সমাস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস। তো আমরা দেখলাম যে কোনটাতে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায়, সেটা দ্বিগু সমাস। কোনটাতে একটাও পায় না, সেটা বহুব্রীহি। আর দ্বিতক অর্থাৎ দ্বিগু তৎপুরুষ কর্মধারা তিনটাতে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে যেটাতে বাকি আছে দ্বিগু সমাস, সেটাতে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পরপদ না পেয়ে এটা পূর্বপদ পাবে। তাহলে দ্বিগুতে পূর্বপদের গান গাই। পূর্বপদের গান গাই, অর্থাৎ দ্বিগু সমাসে কি হবে, দ্বিগুতে পূর্বপদের গান গাই, অর্থাৎ দ্বিগু সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন একটা উদাহরণ দিই, দুর্নীতি। আমরা যদি দুর্নীতি শব্দটাকে ভাঙি, আমরা দুইটা পাবো, এক পূর্বপদ পাবো, পরপদ পাবো। প্রথম পদ হচ্ছে দূর আর পরের পদ হচ্ছে নীতি। এখন দুর্নীতি দ্বারা কি নীতিবোধ বুঝো তুমি? পরপদের অর্থ কি প্রাধান্য পাচ্ছে না, নীতির অভাব যখন হয় তখন সেটাকে দুর্নীতি বলে। তাহলে পূর্বপদের অর্থ যেহেতু প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ যেহেতু নীতির অর্থ প্রাধান্য পাচ্ছে না, তাহলে পূর্বপদেরটা পাচ্ছে, ঠিক না? কারণ দুর্নীতি নীতির অর্থ তো পাচ্ছে না, নীতি হলে তো তাকে দুর্নীতি বলতো না। তাহলে এই দ্বিগুতে পাবে কি পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এইভাবে আমরা সমাসগুলো কি করতে পারি, নির্ণয় করতে পারি। তো তোমাদের জন্য এই যে দেখো আমরা কিভাবে সমাস নির্ণয় করে ফেললাম, আমি তোমাদের জন্য কিছু উদাহরণ দিই। যেমন দেখো উঁচু নিচু, ত্রিফল, আমরা কিছু উদাহরণ দিচ্ছি। সিংহ পুরুষ, বেতার উপজেলা। এখন প্রশ্ন করতে পারি, বলো তো কোনটা কি সমাস? মনে করো সমাস নির্ণয় করতে দিচ্ছি যে কোনটা কি সমাস। তো তুমি ফার্স্টে দেখছো উঁচু নিচু, এটাতে দুইটা পদ আছে, পূর্বপদ উঁচু পরপদ নিচু, কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? দোনোটারই। তাহলে এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এটা কি সমাস? দ্বন্দ্ব। এরপর দেখো ত্রিফল, তিন ফলের সমাহার, ত্রিফল। এখানে সংখ্যা আছে এবং ফল, ত্রিফল দ্বারা ফলই বোঝায়, তো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা কি সমাস? হ্যাঁ, তো যেহেতু পরপদের অর্থ সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। এটা হচ্ছে কি দ্বিগু সমাস। সরি, তোমাদের ভিডিওতে একটু ভুল হয়েছিল স্যারের, সেটা হচ্ছে যেটা পূর্বপদে যে লাস্ট, ওটা একটু কেটে নাও, আমি তো এখানে মুছে ফেলেছিলাম। ওটা ওখানে হবে যে এখানে যে আমি দ্বিগু লিখেছিলাম, দ্বিগুটা হবে না, এখানে অব্যয়ভাব হবে। এখানে কি হবে? অব্যয়ভাব। অর্থাৎ অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ভাব সমাসে কি পায়?
পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। কেন? কারণ দুর্নীতি, নীতির অভাব, দুর্নীতি, ওটা অব্যয়ভাব হবে। আমি ভুলে দ্বিগু লিখে ফেলেছিলাম, তোমরা ওখানে একটু কেটে ওটাকে অব্যয়ভাব লিখে নাও। পরবর্তীতে এটা দ্বিগু সমাজকে, যেহেতু এটা পরপদে অর্থ প্রাধান্য পেয়েছে এবং সংখ্যা আছে। পরে দেখো সিংহ পুরুষ, এখানে পুরুষ সিংহের ন্যায় একটা তুলনা করা হয়েছে এবং পরপদের অর্থই প্রাধান্য পেয়েছে। তাহলে তুলনা করলে এবং পরপদের অর্থ প্রাধান্য পেলে সেটা কর্মধারায়। এরপরে দেখো বেতার। বেতার দ্বারা আমরা কি কোনো তারকে বুঝি না, বেতার দ্বারা আমরা একটা বাদ্যযন্ত্রকে বুঝি, রেডিওকে বুঝি। ঠিক আছে, ওর নতুন অর্থ প্রকাশ করছে, আর নতুন অর্থ প্রকাশ করলে সেটা বহুব্রীহি। এরপরে উপজেলা। উপজেলা মানে কি? জেলা থেকে ক্ষুদ্র, অর্থাৎ জেলার ভাব প্রকাশ করছে না, আগের পদ উপ বা ছোট সেটার অর্থ প্রকাশ করছে। তাহলে পূর্বপদ প্রকাশ করলে সেটা হচ্ছে কি? অব্যয়ী ভাব। এখানে আশা করব তোমরা সমাসটা বুঝতে পেরেছো। এখানে আমার যে মিস্টেকটা হয়েছিল, দ্বিগু সমাস আমি লিখে ফেলছিলাম, মুখে মনে হয়তো দ্বিগু আসছিল, তাই আসলে অব্যয়ভাব হবে। এটাকে তোমরা সিরিয়াসলি বেশি কিছু নিও না। আশা করি তোমাদের সমাজটা আমি বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে যতটুকু পারি আরও বোঝাবো। খুবই গরম পড়ছে, এই গরমের মধ্যেও, অস্বস্তির মধ্যেও আমরা নিয়মিত তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা আমাদের ক্লাসগুলো দেখলে আমাদের এই কষ্ট সার্থক হবে। তোমরা সবাই ক্লাসগুলো দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সমাসের অন্যান্য পর্ব দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীতে সমাসের অন্যান্য পর্বগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।